ভিডিও শুরুতেই বলে দিই যে বাংলাদেশে এখন যে সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু আমাদের ভারতবর্ষেও রয়েছে। কোটা সিস্টেম। রিসেন্টলি আমাদের ভারতবর্ষের সবথেকে প্রেস্টিজিয়াস এক্সাম ইউপিএসসিতে এই কোটা সিস্টেমের অপব্যবহারের অনেকগুলি ঘটনা সামনে এসেছে। তাই সময় থাকতে এই সমস্যার সমাধান এই মুহূর্তে এক্ষুনি হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে যে কোটা সিস্টেম কাজ করছে তার পরিস্থিতি আজ বড়ই ভয়াবহ। যদি আপনি এটাও মনে করেন যে বাংলাদেশের উন্নতির পেছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেটা হলো এই কোটা সিস্টেম, তাহলে ওটা বলা ভুল হবে। 15 জুলাই সন্ধ্যা 7:15 একদল লোক হাতে লাঠি, গাছের ডাল আর হকি স্টিক নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। ওই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীর চিকিৎসা চলছিল। সেই একদল লোক হামলা চালায় ছাত্রছাত্রীদের উপর এবং তাদের রোষ থেকে বাঁচতে পারে না হসপিটালের নার্স আর ডাক্তাররা। এই দৃশ্যটা যে শুধুমাত্র ওই হসপিটালে তা কিন্তু না, এই আগুনটা ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে। যে মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে বাংলাদেশের নিউজ চ্যানেলের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় 8 জন আর আহতের সংখ্যা 200 জনেরও উপরে। বন্ধ হয়ে গেছে সমস্ত স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো। কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো পরিণত হয়েছে একটা যুদ্ধ ময়দান। কলেজের ক্যাম্পাসে চালানো হচ্ছে আজকে রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। বাংলাদেশের প্রতিটা কলেজ আজ রক্তাক্ত। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই সমস্ত কিছু আটকানো যেত, বন্ধ করা যেত, বাঁচানো যেত নিরীহ ছাত্রছাত্রীদের প্রাণ যদি সরকার আরেকটু মানবিক হতো, যদি সরকার এই ছাত্রছাত্রীদের দাবিগুলো একটু মন দিয়ে শুনত। কিন্তু কেন এই ঘটনা? এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? কেনই বা ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে? আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এই ভিডিও বানানোর পেছনে আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আর কোনো রকম কোনো নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্যও নেই বাংলাদেশের মধ্যে। আমিও চাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক আলোচনার মাধ্যমে। This week's clashes between the student demonstrators and the police have killed at least 105 people. The court recently reinstated a 30% quota for freedom fighters and their descendants in government jobs. The quota system went through many rejects until in 2018, the Hasina government entirely scrapped the contentious system. After the verdict, the court dismissed the 2018 ruling, calling it unconstitutional, illegal and ineffective. দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেই দিনও ছাত্ররা ঠিক এরকমই একটা মিছিল বের করেছিল। তাদের প্রত্যেকেই ছিলেন নিরস্ত্র। তাদের একটাই দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। খুবই সাধারণ একটা দাবি। চাইলেই সেই সময়কার পাকিস্তান সরকার সেই দাবি মেনে নিতে পারত। যদি সেই দাবি পাকিস্তান সরকার মেনে নিত তাহলে হয়তো বাংলাদেশ নামে নতুন কোনো দেশের আর জন্ম হতো। কিন্তু অহংকারী পাকিস্তান সরকার সেই দাবি না মেনে নিরীহ ছাত্রদের উপর পুলিশ দ্বারা গুলি চালায় আর মারা যায় 5 জন ছাত্র। জন্ম নেয় একটি যুদ্ধের, দাবি ওঠে একটি নতুন রাষ্ট্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অস্ত্র তুলে নেয় বাংলাদেশের সাধারণ মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রাণ যায় অনেক সাধারণ নিরীহ বাংলাভাষী মানুষের। আর 1971 সালের বিশ্ব মানচিত্রে জন্ম নেয় আরেকটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু কেন উঠেছিল এই দাবি? কি দরকার ছিল একটি আলাদা রাষ্ট্রের? মেন সমস্যা ছিল ভাষাগত সমস্যা। 1971 সালের আগে বাংলাদেশ আর পাকিস্তান একটাই দেশ ছিল, আর তাদের রাজধানী ছিল করাচি, যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু। তাই সমস্ত সরকারি ক্ষেত্রে উর্দু ছিল বাধ্যতামূলক। কিন্তু যারা বাংলাভাষী মানুষ ছিল তাদের কাছে এই সমস্যা ছিল অনেক বড় আকারে। এছাড়া ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশের তখনকার মানুষ যদি কোনো সমস্যায় পড়তো বা কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট নিতে হতো, ভিসা বা পাসপোর্টের জন্য যেতে হতো করাচিতে। এই সমস্ত কারণেই দাবি ওঠে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া বা একটি আলাদা রাষ্ট্র। ফিরে আসি আবার মুক্তিযুদ্ধ। যে সমস্ত মানুষেরা সেই সময় দেশ স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান করেছিল, তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই সময় সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেছিল মুক্তিযোদ্ধাদের জন্য, যেটা সেই সময়ের দৃষ্টিভঙ্গিতে একটা ভালো পদক্ষেপ ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে বা 2024-এর মতো সময় এসে দাঁড়িয়ে সেই কোটায় এখন বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এখনকার যুব সমাজ বা ছাত্র সমাজের দাবি এই কোটা অবিলম্বে বন্ধ করতে হবে। এটা শুনে আপনার মনে হতেই পারে এটা কিরকম অকৃতজ্ঞ, যাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা আসে তাদেরই কোটা নিয়ে টানাটানি করছে। বিষয়টা ঠিক এরকম না, একটু ভেঙে বলি। 1971 সালে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন তাদের আজকের দিনে দাঁড়িয়ে অনেকেরই চাকরির বয়স আর নেই। তাদের মধ্যেই অনেকেই ছিলেন খুবই সাধারণ বা গরিব ঘরের মানুষ। অনেকে আবার পড়াশোনাটুকু পর্যন্ত জানতেন না। তাই সেই সময় তাদের পরিবারের কেউ না কেউ এই চাকরি পেয়েছিল। পরবর্তীতে তাদের ছেলেমেয়েরা এই চাকরি পায়। এই পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সেই চাকরির সুযোগ
তাদের নাতি নাতিরাও পাচ্ছে। আর এখান থেকে উঠছে প্রশ্ন, কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা এই কোটায় চাকরি পাবে? তারা তো স্বাধীনতা আন্দোলনের সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না। তাই আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি আর একজন সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে কোনো তফাৎ নেই সমাজে। কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির কোটার নামে আজও বাংলাদেশে সরাসরি নেপোটিজম চলছে, যা একেবারেই অনুচিত মনে করছে এই ছাত্র। বাংলাদেশের সংবিধানে 19 নম্বর আর্টিকেলে এটা উল্লেখ রয়েছে যে সুযোগের সমতা, অর্থাৎ নাগরিকদের মধ্যে বাংলাদেশের সম্পত্তির সমান অধিকার আর বন্টনের কথা লেখা রয়েছে। এরপর রয়েছে আর্টিকেল 28, যেখানে লেখা রয়েছে ধর্ম বা অন্য কোনো কারণে যেন কাউকে আলাদা চোখে বিচার না করা হয়। এবং আর্টিকেল 29 নম্বরে লেখা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সবাই যেন সমান অগ্রাধিকার পায়। কিন্তু বাংলাদেশের সংবিধানে মুক্তিযোদ্ধাদের চাকরি নিয়ে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই। তবে সংবিধানে এটা অবশ্যই উল্লেখ রয়েছে যে সমাজের নারীদের জন্য বা পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য সরকার যদি চায় আলাদাভাবে কোনো স্টেপ নিতে, তো সেটা অবশ্যই নিতে পারে। তাই সেই হিসাবে বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও 10% কোটা রয়েছে নারীদের জন্য, 10% রয়েছে জেলা কোটা, 5% রয়েছে নৃগোষ্ঠী কোটা আর 1% প্রতিবন্ধী কোটা। মানে সব কোটা মিলিয়ে মুক্তিযোদ্ধা সহ 56% কোটা আগে থেকেই রিজার্ভ। তাই বাংলাদেশ সরকার যদি কোনো সরকারি চাকরির নোটিশ নিয়ে আসে, সেখানে 56% আগে থেকেই বুকড হয়ে থাকে, আর মাত্র বেঁচে থাকে 44% কোটা মেধা তালিকার জন্য বা সাধারণ মানুষের জন্য। বাংলাদেশের জনসংখ্যা এই মুহূর্তে 17 কোটি, যার মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রয়েছে 2.5 লক্ষ। পপুলেশনের নিরিখে দেখলে প্রতি 1000 জনে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.5 জন। আর সেই হিসাবে দেখতে গেলে এই 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সিট রয়েছে 300। যে আন্দোলন আজকে বাংলাদেশের মাটিতে হচ্ছে, ঠিক সেরকমই সিমিলার আন্দোলন কিন্তু 2018 সালেও হয়েছিল। যদি সেই আন্দোলনটা নিয়ে সরকার একটু ভাবনা চিন্তা করত, তাহলে আজকের দিনের এই আন্দোলনটা আর দেখতে হতো না। আজকে যে ছাত্ররা আন্দোলন করছে তারা কিন্তু কখনোই সম্পূর্ণ কোটা সিস্টেমের বিরুদ্ধে ছিল না, বা কোনো কথাই তারা কোনো জায়গায় বলেনি। তারা কখনো কোথাও এটা বলেনি যে প্রতিবন্ধীদের কোটা সরাতে হবে, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের কোটা সরাতে হবে, বা নারীদের জন্য যে 10% কোটা রয়েছে সেটা সরাতে হবে। তাদের শুধু একমাত্র দাবি ছিল যে 30% মুক্তিযোদ্ধা কোটা রয়েছে সেটাকে শুধুমাত্র বাতিল করা হবে, যার ফলে মেধা তালিকার কোটাটা বেড়ে 74% হয়ে যায়। সাধারণ ছাত্রছাত্রীরা যাদের যেমন যোগ্যতা আছে সেই অনুযায়ী তারা সরকারি চাকরিটাও আরো বেশি করে পাবে, এটাই তাদের দাবি ছিল। কিন্তু বাংলাদেশ সরকার একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে পুরো কোটা সিস্টেমটাই বাতিল করবে, যার ফলে প্রতিবন্ধী কোটা বা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী কোটা বা নারী কোটায় যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছিলেন সেটাও বাতিল হয়ে যায়। কিন্তু একটা দেশের সরকারের তো বিশেষ করে প্রতিবন্ধীদের উপর বা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের উপর বিশেষ নজর দেওয়া উচিত, তাই না? আর সেই কথা কিন্তু বাংলাদেশ সংবিধানেও লেখা রয়েছে। এরাও চায় না, কেউই চায় না। কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই, কোটাটার দরকার নেই, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ সরকার সমস্ত দিক বিবেচনা না করে সমস্ত কোটা সিস্টেমটাকে বাতিল করে দিয়েছিল। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার বাড়িতে একটা গাছের ডাল সমস্যা করছে, হয়তো সেই গাছের ডালটা কাটলে আপনার সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু আপনি তা না করে পুরো গাছটাই কেটে ফেললেন। আর 2024-এর আন্দোলনের সূত্রপাত ঠিক এখান থেকে। 2018 সালে নারী আর উপজাতিরা তাদের কোটা ফিরে পেতে তারা আদালতে একটা মামলা দায়ের করেন। অন্যদিকে মুক্তিযোদ্ধারাও তাদের পুরনো কোটা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন। আদালতের রায় আসে 2024-এর 5ই জুন। রায়ে এটা বলা হয় যে বাংলাদেশ সরকার সমস্ত দিক বিবেচনা না করে যে কোটা সিস্টেমটাকে তুলে নিয়েছিল তা সম্পূর্ণভাবেই অনৈতিক। আবারও সেই পুরনো কোটা সিস্টেম অবিলম্বে চালু করতে হবে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা আবারও সেই 30% কোটার সুবিধা ভোগ করতে পারবে। এই রায় সামনে আসতেই ধীরে ধীরে চারিদিকে অশান্তির সৃষ্টি হতে থাকে। আন্দোলনকারীদের দাবি কিন্তু সেই আগের মতন, পুরো কোটা সিস্টেমটাকে বাতিল না করে কোটা সিস্টেমে সামান্য একটু কারেকশন দরকার, বা মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে যদি এখনো কারো চাকরির বয়স থেকে থাকে তাদেরও অবিলম্বে চাকরি দেওয়া হবে। আপনাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয় কিন্তু এখনো অনেক ছেলে মেয়ে বাংলাদেশে চাকরি পাচ্ছে, আর যার শিকড়টা কিন্তু অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। হয়তো কোনো দিন কিছু ক্ষেত্রে কেউটে বেরিয়ে পড়বে। এটা নিয়ে ছাত্রছাত্রীরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ইন্টারভিউ সামনে আসে, যেখানে প্রধানমন্ত্রী কথায় কথায় বলে ফেলেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা চাকরি পাবে না, তো রাজাকারদের নাতি নাতনিরা চাকরি পাবে। এখানে একটা তথ্য জানিয়ে রাখি, এই রাজাকাররা হচ্ছে বাংলাদেশের একটি ঘৃণিত জাতি। যুদ্ধের সময় এই জাতির মানুষেরাই লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ আর মানুষকে হত্যা করেছে। দেখুন, এই কথাটা প্রধানমন্ত্রী যেভাবেই বলে থাকুক না কেন, কিন্তু ছাত্রছাত্রীদের রাজাকারদের সাথে তুলনা করাটা একেবারেই অন্যায় হয়েছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। ছাত্রছাত্রীরা অনেক আশা নিয়ে এসেছিল যে এবার হয়তো তাদের প্রিয় প্রধানমন্ত্রী তাদের কথা শুনবে বা তাদের দাবি মেনে নেবে। বলা হয় যে একটা দেশকে যদি পুরোপুরি ধ্বংস করতে হয় তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দেয়, কেড়ে নাও তাদের শিক্ষা, কেড়ে নাও তাদের সামান্যতম অধিকার পায়, যাতে তারা কোনোদিন মাথা তুলে না দাঁড়াতে পারে।
এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার ঠিক সেটাই করছে। বাংলাদেশ পুলিশ আর ছাত্রলীগকে কাজে লাগিয়ে যাদের অত্যাচারে ডেলি প্রাণ হারাচ্ছে কোনো না কোনো মায়ের সন্তান। এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুন, যাতে করে প্রিয় বাংলাদেশে আর কোনো রক্তের দাগ না লাগে। ধন্যবাদ।